কিন্তু না, গাড়িটার কোনো নড়চড় নেই। অলিভিয়া গাড়ি থেকে বের হতেও প্রচণ্ড ভয় পাচ্ছে। আবার এই মেইন রাস্তা দিয়েও যাওয়া সম্ভব না। অলিভিয়া এই কোনো রকম উপায় না পেয়ে পাশের সিট তুলে রিভলভার হাতে নিয়ে গাড়ি থেকে নেমে আসে। সাবধানতা অবলম্বন করে ধীর গতিতে সামনে উপস্থিত গাড়িটার দিকে এগিয়ে যেতে থাকে। গাড়িটার নিকট পৌঁছে দেখে গাড়ির ভেতর কেউ নেই। অলিভিয়ার কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। আশেপাশে তাকিয়ে তীক্ষ্ণ নজরে সবটা দেখতে থাকে। অকস্মাৎ পেছন থেকে ভেসে আসে বজ্রনিরেট শীতল কণ্ঠস্বর। বেবি। অতি পরিচিত পুরুষালী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই অলিভিয়ার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। বুকের পানি শুকিয়ে গলাটা কাটকাট হয়ে আসে। দরদরিয়ে ঘামতে শুরু করে। বাম হাত দিয়ে সন্তর্পণে কপালের একাংশের ঘাম মুছে সময় নিয়ে আস্তে আস্তে পিছু ফিরে তাকায়। পরিচিত কণ্ঠস্বরের মালিকের সাথে পরিচিত আরও একটা মুখ দেখতে অলিভিয়ার চোখ ছোড়া বড় বড় হয়ে যায়। চোখে মুখে ফুটে ওঠে অবিশ্বাস্যতা। মুখ দিয়ে ঘৃণার সহিত বের হয়, বিস্ট্রিয়া। অলিভিয়ার মুখ নিঃসৃত কথাটা কণ্ঠনালীতেই আটকে যায়। নেত্রজোড়া স্থির রূপ ধারণ করে। পাতলা ফিনফিনে শরীরটা কালো কুচকুচে পিছে ঢালা রাস্তায় ঢলে পড়ে। মাঝে পেরিয়েছে একটা দিন। ধরণী তমসাচ্ছন্ন। গভীর আধারে বিলীন হয়েছে হাস্যোজ্জ্বল প্রকৃতি। নীলিমা মেঘাচ্ছন্ন। কুমুদনাথ মুখ লুকিয়েছে মেঘেদের আড়ালে। শোনা যাচ্ছে অম্বুধরের হিংস্র গর্জন। এই বুঝি তীব্র বর্ষণে ভিজিয়ে দিল ধরিত্রী। রাত্রির প্রথম প্রহর। মেহরিমা দুপুরে কেবিনে শিফট করা হয়েছে। এখন গভীর ঘুমে আচ্ছন্ন। রেসপন্স অনেকখানি বেড়েছে। ডক্টর জানিয়েছে নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। মেহরিমার বেডের পাশে একটা টুলে গত 6 ঘন্টা যাবৎ বসে আছে হৃদিত। কোনো নড়চড় নেই। ইতিমধ্যে মেহরিমার রক্তশূন্য ডান হাতটা নিজের শক্তপোক্ত হাতের মুঠোয় পুরে নিয়েছে। দৃষ্টি নিবদ্ধ মেহরিমার হলদে ফ্যাকাশে বদনে। হৃদিত নিচের দেওয়া কথা রেখেছে। মেহরিমাকে কেবিনে শিফট করা আগ পর্যন্ত আর দেখা দেয়নি। কিন্তু কেবিনে শিফট করার পর মুহূর্ত থেকে মেহরিমার পাশেই একধ্যানে বসে আছে। নিজের প্রাণভ্রমরা জ্ঞান ফেরার প্রহর গুনে চলেছে অনিমেষ। সময় বহমান। কিছুটা সময় এভাবেই পেরিয়ে যায়। মেহরিমা নিজের নেত্রযুগল মেলে তাকায়। লাইটের তীব্র আলোকরশ্মি সহ্য ক্ষমতার বাইরে চলে যাওয়ায় তৎক্ষণাৎ তা বন্ধ করে দেয়। সময় নিয়ে ধীরে ধীরে আবারও আঁখের জোড়া মেলে ধরে। ঘাড় ঘুরিয়ে লাইটের বিপরীতে বাম সাইডের জানালায় দৃষ্টি স্থাপন করে। দীর্ঘ 3 দিন পরে আল্লাহ অতুলনীয় সৌন্দর্যের সৃষ্টি ভুবন চক্ষুদায়ের সামনে ভেসে ওঠে। অক্ষি কোটরের পানিতে টইটুম্বর হয়ে যায়। গাল দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সানশাইন। হৃদিতের কণ্ঠস্বর কর্ণধারে প্রবেশ করতে মেহরিমা পাশে ফিরে যায়। সেই চিরচেনা মুখ নিষ্প্রাণ দৃষ্টির সাথে দৃষ্টি মেলে যায়। মেহরিমা কান্নারত নয়নে মুচকি হাসে। ছোট্ট করে বলে, তোকে এই 10th ফ্লোর থেকে নিচে ফেলে দেব। মেহরিমার সমান্তরাল ভ্রুছোড়া কুচকে প্রশ্নাত্মক চাহনি দিয়ে তাকায়। তা দেখে হৃদিত পুনরায় মুখ খুলে, আমার কথা না শোনার পানিশমেন্ট। মেহরিমা মুচকি হাসে অধর জুড়ে বিস্তৃত হয়। সেভাবে আহ্লাদের সহিত বলে, শুধু এতটুকুই? ইয়াপ। আমি রাজি। গুড গার্ল। আমাদের কুটুস কোথায়? নেই। মেহরিমার পুরো পৃথিবী স্তম্ভিত হয়ে যায়। বিস্ময়ে অক্ষে জোড়া বড় বড় আকার ধারণ করে। ঠিক তখনই সুবিশাল অম্বর ছিঁড়ে আলোর ঝলকানি রেখে ফুটে ওঠে। আশেপাশের কোথাও অঘোষিত বজ্রপাত হয়। মেহরিমার মা সত্তাটা ভেতর থেকে নাড়িয়ে তুলে ডুকরে কান্না করে ওঠে। আখি যুগল দিয়ে নেত্রবাড়ি নামে। হৃদিত শান্ত চোখে সবটা দেখে চলেছে। মেহরিমার নিকট এগিয়েছে, সাবধানতার সাথে ওকে উঠিয়ে বালিশে হেলান দিয়ে আধশোয়া করে বসিয়ে দেয়। বাম হাতে তখনও ক্যানোলা পরানো। আশা করা যায় এখন কিছুদিন ডক্টরের অবজারভেশনে রেখে প্রপার রেস্ট, টাইমলি মেডিসিন নিলে আর প্রেশার আর প্রপার কেয়ার পেলেই দ্রুত সুস্থ হয়ে উঠবে। হৃদিত আর আসতে নিলেই মেহরিমা ঝাপটে ছড়িয়ে ধরে। কোমর জড়িয়ে বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে থাকে। এই প্রথম মেহরিমার কান্নায় হৃদিতের মাঝে তেমন কোনো হেলদোল দেখা যায় না। কি? আমাদের কুটুস? মেহরিমার ক্রন্দনরত কণ্ঠস্বর। হৃদিত চোখ দুটো ছোট ছোট করে বলে, হ্যাঁ কুট্টুস কি? ওকে ছাড়া আমি বাঁচবো না। সব দোষ আমার। আপনি আমাকে মেরে ফেলুন।
হৃদিত তর্জনী আঙুল উঁচু করে মেহরিমার নরম অধৈর্যরা চেপে ধরে। একটু ঝুঁকে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে, হুশ, আর একটা বাজে কথা নয়। লিটল কিটি, ক্যান আই গিভ এ পানিশমেন্ট কিস? মেহরিমা হতভম্ব আখিদয় নিয়ে তাকিয়ে থাকে। ক্ষণকালের জন্য বাঘারা হয়ে পড়ে। এই মুহূর্তে এমনটা একদমই আশা করেনি। হৃদিত পুনরায় বলে, ক্যান আই? মেহরিমা নিরুত্তর। হৃদিত তার উত্তরের অপেক্ষা করে না। মেহরিমার স্লান অধৈর্যরা নিজের সিক্ত অধর দিয়ে আঁকড়ে ধরে। এইসবে পারমিশন নিতে মোটেও অভ্যস্ত নয় হৃদিত। বউ নিচের মানে বউয়ের কাছে বউয়ের সবকিছুই নিচের। যখন যা মন চাইবে হুটহাট করে ফেলাতে বিশ্বাসী হৃদিত। নেহাতি অ্যানাবেলা অসুস্থ। 3 দিনের জমানো সবটুকু ভালোবাসা অধরে মিশিয়ে তবেই ক্ষান্ত হয়। মেহরিমার শুকনো মুখটা 2 হাতের আঁচলায় নিয়ে বন্ধ চোখজোড়া সিক্ত ভালোবাসার পরশে এঁকে দেয়। পরপর সম্পূর্ণ মুখ জুড়ে চলে অধরের বিচরণ। ওষ্ঠে শব্দ করে গুনে গুনে 10টা চুমু খায়। মেহরিমার মুখে কিয়ৎকাল দৃষ্টি স্থির রাখে। অ্যানাবেলা, ওপেন ইওর আইস। মেহরিমা ভেজা চোখ দুটো খুলে তাকায়। হৃদিত মৃদু হেসে বলে, তোর জন্য সারপ্রাইজ আছে। ডোন্ট ক্রাই জান। অকস্মাৎ বড়সড় কেবিন রুমটা বাচ্চার কান্নার আওয়াজে পরিপূর্ণ হয়ে ওঠে। মেহরিমার ভেতরের মা নামক সত্তাটা অদ্ভুত টান অনুভব করে। কেবিনের দরজার দিকে নজর পড়তেই দেখতে পায় অবনী শেখ শুভ্র রঙা চাদরে মোড়ানো ফুটফুটে একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, যে আপাতত নিচের কুটি কুটি হাত পা ছড়াই ছিটিয়ে কান্না করতে ব্যস্ত। অবনী শেখের পেছনে পরিবারের সকল সদস্যরা উপস্থিত আছে। শোনা যায় মেহরিমার কম্পিত কণ্ঠস্বর, আমাদের কুটুস পাখি, ওর কিছু হয়নি? আমাদের কুটুস ঠিক আছে? দৃষ্টি হৃদিতের মুখমণ্ডলে স্থির। হৃদিত ইশারায় হ্যাঁ বোঝায়। মেহরিমাকে আর কে পায়। একটানে হাতের কেনুলা খুলে ফেলে, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত ছুটে বেরিয়ে আসে। এই রক্তাক্ত হাত ব্যান্ডেজকৃত মাথা জখম পেট নিয়ে বেড থেকে নেমে পড়তে উদ্যত হয়। হৃদিতকে বাধা দিয়ে ধমকে ওঠে, স্টপ অ্যানাবেলা, কুটুসকে এখানে আনা হবে, চুপচাপ বস। মেহরিমা আর নামার সাহস পায় না, চুপচাপ বসে থাকে। শরীরে ঝাঁকি দিয়ে নামতে চেয়ে মাথাটায় বড্ড ব্যথা পেয়েছে, কেমন যেন যন্ত্রণা করে ওঠে। তবে সেদিকে বিশেষ পাত্তা দেয় না। চোখ মুখে খুশির ঝিলিক ফুটে উঠেছে। সন্তান কাছে পাওয়ার খুশিতে নিজের অতি পীড়িত অবস্থা সহজেই ভুলে যায় মেহরিমা। হৃদিত পাশের টেবিল থেকে টিস্যু নিয়ে যত্ন সহকারে রক্তাক্ত হাত মুছে দেয়। হাতে কিছুক্ষণ টিস্যু চেপে ধরে রাখায় রক্ত বের হওয়াটাও বন্ধ হয়ে যায়। ততক্ষণে অবনী শেখ পরীকে নিয়ে মেহরিমার নিকটে এসে দাঁড়িয়েছে। মেহরিমা নিচের কাপা কাপা হাত বাড়িয়ে দেয়। অবনী শেখ হাসি মুখে মেহরিমার হাতে তুলে দেয় পরীকে। আশ্চর্যজনকভাবে মিনিট 2 পেরোতেই পরীর কান্না থেমে যায়। এজন্যই বোধহয় মানুষ বলে মায়ের ছোঁয়া সবার থেকে আলাদা। মায়েদের গায়ে মিশে থাকে মা একটা সুবাস। পরি ওর ছোট্ট আঙুলগুলো মুখের উপর চষতে চষতে নিষ্পাপ চোখ দুটো দিয়ে একবার মেহরিমাকে দেখছে, একবার হৃদিতকে দেখছে। হৃদিত পরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। থমকে গেছে নিজের পৃথ্বী। সবকিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে। নিজের অ্যানাবেলার কোলে নিজের ভালোবাসার অংশ হৃদিতের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয়। মন প্রাণ অদ্ভুত রকমের ভালো লাগায় ছেয়ে যায়। মেহরিমা ছোট্ট পরীর মুখটা ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। ক্ষীণ স্বরে বলে, আমার মিষ্টি মেয়ে, হ্যাঁ আমার জান বাচ্চা। ও মা, কুটুস তো পুরোই ওর বাবার কপি। আমার ওই টোলটা না নিলে তো মনেই হতো না ও আমারও মেয়ে। মেহরিমার কথায় সবাই হেসে ওঠে। হাসি নেই হৃদিতের মুখে। আনমনে ভেসে চলেছে নিচের ভালো লাগার উত্তাল সাগরে। অবনী শেখ হৃদিতের দিকে তাকায়। বাবা, তুমি পরীকে করে নেবে না? তোমার ভালোবাসার চাদরে মুড়িয়ে দিবে না? বাবা নামক ভরসার হাত রাখবে না ওর মাথায়? হৃদিত ধ্যানচ্যুত হয়। কুট্টুসের থেকে চোখ সরিয়ে অবনী শেখের দিকে দৃষ্টিপাত করে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে, আমি তো ঠিকভাবে নিতে পারবো না মা, ও অনেক ছোট, ওর কুটি শরীরে ব্যথা পাবে। মেহরিমা মিটিমিটি হাসে। এক সন্তানের বাবা হয়েও বাচ্চাদের মতোই রয়ে গেল। আরে আপনি আমার কাছে আসুন তো, আমি দিচ্ছি। কুট্টুস আপনার দিকে কিভাবে তাকাচ্ছে দেখুন। জলদি কোলে নেন আমার মেয়েকে। অগত্যা হৃদিতকে দুরু দুরু বুক নিয়ে কুট্টুসকে কোলে নিতে হয়।
পরি নিজের ছোট ছোট হাত দিয়ে হাত দুটো উঁচু করে আছে, তা দেখে হৃদিত মুখটা একটু নিচু করে। পরির ছোট্ট হাতের সাথে মুখটা হালকা স্পর্শ হয়। পরি আপন মনে মুচকি হাসে। এছাড়া অপার্থিব দৃশ্য, মেয়ের ভুবন ভোলানো মিষ্টি জাদুকরি হাসি হৃদিতের বক্ষস্থলে বাবা নামক নতুন অনুভূতির জন্ম নেয়। একটা ছেলের কাছে এটাই বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি। হৃদিত পরীর কালে টপাটপ চুমু বসিয়ে দেয়। পরীর হাসি আরও বেড়ে যায়। মেহরিমা আবারও একটু কোলে নিতে নিলেই পরী কান্না শুরু করে দেয়। সে তার বাবার কাছেই থাকবে। তা দেখে ত্রিধা হাসতে হাসতে বলে, মেহুরে, পরিও দেখি ভাইয়ার ভক্ত হয়ে গেছে। ভাইয়াকে পেয়ে তোর দিকে আর ফিরেও তাকায় না। যার মেয়ে তার ভক্ত তো হবেই। ওদের কাছে আমি প্রতিবেশী দেশের মতো। বাদ দে ভাই, ওরা বাবা মেয়ে ভালো থাকুক। মেহরিমা ভেঙচি কাটে। ত্রিধা হেসে গড়াগড়ি খাচ্ছে। হৃদিত স্মিত হাসি, বাকিদের ঠোঁটেও চাপা হাসি। সবার হাসাহাসির মাঝে তাবান উৎসুক স্বরে বলে, পরির নাম কি রাখবে ভাইয়া? হৃদিত পরীর সাথে খেলা করছে, সেভাবেই জবাব দেয়, হুমায়মা চৌধুরী মাহিরা। নামটা মেহরিমার খুব পছন্দ হয়। অসুস্থ শরীর নিয়ে প্রাণবন্ত হাসে। এক প্রকার শরীরের সাথে যুদ্ধ করে সবটা করছে। সুখের সেই মুহূর্তগুলো যে জীবনে বারবার আসে না। হঠাৎ কেবিনে আগমন ঘটে আয়রা চৌধুরীর। ক্ষিপ্ত হয়ে হৃদিতের দিকে এগিয়ে যায়। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলেন, আমার মেয়েকে কোথায় রেখেছো তুমি? আমার মেয়ের কিছু হলে তোমাদের চৌধুরী পরিবার ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিব। ওনার এমন ব্যবহারে সবাই হতবাক হয়ে যায়। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। হৃদিত কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে বলে, আপনার মৃত প্রেমিকের জন্য যেভাবে এতদিন নাটক করে এসেছেন সেভাবে। আয়রা চৌধুরী থতমত খেয়ে যান, তবে দমেচর পাত্রী উনি নন। হৃদিত, ফাজলামো করবে না। তো নাচবো? তোমার শেষ দেখে ছাড়বো আমি। আপনাকে কষ্ট করে দেখতে হবে না, আমি নিজেই আমার শেষটা দেখাবো। হাসালে হৃদিত, 24 ঘন্টা সময় দিচ্ছি তোমাকে। আমার মেয়েকে আমার কাছে স্বাভাবিকভাবে ফিরিয়ে না দিলে আমার দ্বিতীয় রূপ দেখাতে বাধ্য হব আমি। অলরেডি ওয়াস্ট। মনে রেখো, আমার মেয়ের কিছু হলে তোমার বেঁচে থাকার শক্তি আমি কেড়ে নিব। মেয়ের বদলে মেয়ের প্রাণ যাবে। আয়রা চৌধুরী হিংস্র চাহনি পরিতে নিবদ্ধ। হৃদিত তাচ্ছিলের হাসি দেয়। তাহলে মায়ের বদলে মায়ের প্রাণ, ডিল ডান। আয়রা চৌধুরী কথাটা শুনে কিছুক্ষণ হৃদিতের দিকে তাকিয়ে থাকেন। কিছু একটা ভেবে ঠিক যেভাবে এসেছিলেন সেভাবেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যান। যাওয়ার আগে অবনী শেখের দিকে তাকিয়ে শাসাতে ভোলেন না। প্রত্যুত্তরে অবনী শেখের অধরে ছিল বাঁকা হাসি। আজাদ চৌধুরী এসে রাতের খাওয়ার জন্য ডাকতেই সবাই হতভম্ব অবস্থাতেই কেবিন থেকে বেরিয়ে যায়। থেকে যায় মেহরিমা, হৃদিত আর অবনী শেখ। মেহরিমা প্রচুরা কুচকে দুজনের দিকে তাকিয়ে আছে, ঘটনা বোঝার চেষ্টা করছে। হৃদিতের দিকে প্রশ্ন ছড়ে, অলিভিয়া কোথায়, আপনি কি সত্যি জানেন না? হৃদিত রহস্যময় হাসে, কোনো জবাব দেয় না। মেহরিমা যা বোঝার বুঝে যায়। মানসপটে ভেসে ওঠে সেই করুণ রাতের বিভৎস দৃশ্য। নিজের সে ক্ষত বিক্ষত অবস্থা, মুখমণ্ডল কঠিন হয়ে ওঠে। তেজি কণ্ঠে বলে, ওর সাথে আপনি কিছু করবেন না। ওর সাথে শেষ দেখাটা এই আমিই করব। হৃদিতের ঠোঁটের হাসি প্রসারিত হয়, যেন এটারই অপেক্ষায় ছিল। জো হুকুম ঘরওয়ালি। তাইফ কেবিনের বাইরে বেরোতে ওর ফোনটা শব্দে বেঁচে ওঠে। প্যান্টের পকেটে হাতড়ে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টি রাখে। চক্ষু গোচর হয় গ্রামের সাঙ্গপাঙ্গদের মাঝে থাকা একজনের নাম্বার। তাইপ 969 ভেবে কল রিসিভ করে। এমনিতেই কুট্টুসের আগমন দেখে মেহরিমার জ্ঞান ফিরে আসাতে সবার খুশি আকাশ ছোঁয়া। অনেকগুলো দিন পরে সবার মন প্রাঙ্গণে বসন্তের দেখা মিলেছে। ভাই, একটা সংবাদ দেওয়ার আসিল। হ্যাঁ বল। ভাই, আপনারে ভালোবাসতো ওই মাইয়ার নামে মেয়েটা বিয়ে হইয়া গেছে। ফোনের অপর পাশে ব্যক্তির মুখনিসৃত কথাটা শুনে তাইপ চুপ হয়ে যায়। মুখের হাসি অন্তর্হিত। তখন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, আর কথা বলার ইচ্ছে জাগে না। আলগোছে কল কেটে যায়। এলোমেলো পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়।
বাইরে ততক্ষণে মেঘ হতে জলের পতন ঘটেছে। নিরবলম্বনে ভিজিয়ে দিচ্ছে কংক্রিটের তৈরি শহরের প্রতিটা কোণা। তাইপ তীব্র বর্ষণের মাঝে হেঁটে যায় ফুটপাতের রাস্তায় বসে পড়ে। হৃদয় পাথর সমান ভারী। আখিজোড়া বন্ধ করে বৃষ্টির প্রতিটা ফোঁটা অনুভব করতে থাকে। নিমেষেই বৃষ্টির বড় বড় ফোঁটা তাইপকে ভিজিয়ে দেয়। কষ্ট পাচ্ছিস? তাইপ বন্ধ নেত্রঝোড়া মেলে তাকায়। তাই ইতিমধ্যে লাল হয়ে উঠেছে, হয়তোবা কান্না করার ফলে। পাশেই তাবান এসে বসেছে। তাইপ অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার কি কষ্ট পাওয়ার কথা? আমাদের সামনে যদি একটা বেড়াল প্রতিদিন ঘুরঘুর করে, হঠাৎ একদিন সেই বেড়ালটা হারিয়ে গেলে আমাদের হৃদয় ব্যথিত হবে। আর মায়া তো সেখানে জলজ্যান্ত মিষ্টি একটা মেয়ে। কষ্ট হওয়া স্বাভাবিক, বরং কষ্ট না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু আমি তো ও কষ্ট পাচ্ছি না, আমি খুব খুশি। আমি চাই মেয়েটা সবসময় ভালো থাকুক। যে কষ্টগুলো আমি দিয়েছি সেই কষ্টগুলো অন্য কারোর ভালোবাসা চিরতরে মুছে যাক। আমি এটাকে ভুলে ভালো থাকুক। আমি আমার মাধুরীলতার স্মৃতি নিয়ে ছোট একটা জীবন ক্লেশ শূন্যভাবে কাটিয়ে দিতে পারবো। আমার কাছে নিজেকে লুকানোর চেষ্টা করিস না তাইপ। তোকে আমি তোর থেকেও বেশি চিনি। এভাবে জীবন চলে না। মাধবী আর কখনোই ফিরে আসবে না। তোর এই অপেক্ষা সীমাহীন। এই অপেক্ষার কোনো শেষ নেই। মানুষ জীবিতদের জন্য অপেক্ষা করে, কারণ মানুষ জানে তারা কোনো একদিন হয়তো ফিরে আসবে। কিন্তু মৃতদের ক্ষেত্রে এমন কোনো সুযোগ থাকে না তাইপ। কিন্তু মাধবীলতার স্মৃতি যে অমর। ও মরে যেয়েও রেখে গিয়েছে এক আকাশ সমান স্মৃতি। বিশ্বাস কর তাবান্না, যেদিন আমার মস্তিষ্ক থেকে ওর স্মৃতি চিরতরে মুছে যাবে, সেদিনই আমি অন্য নারীতে আসক্ত হতে পারবো। তার আগে সম্ভব না। হ্যাঁ, মায়ার জন্য আমার কষ্ট হচ্ছে, কারণ মেয়েটাকে আমি বড্ড অবহেলা করেছি, অনেক যন্ত্রণা দিয়েছি, যার কোনো ক্ষমা নেই। ব্যাস এতটুকুই। তোকে দেখে কাউকে ভালোবাসতে খুব ভয় হয় আমার। আমিও যদি তোর মতো সবটা হারিয়ে ফেলি। কোনো ভয় নেই। সবার ভাগ্য ও তায়েফের ভাগ্য হয় না। একটা কথা কি জানিস তাবান্না, যাকে পেয়ে যাবি তাকে সহজেই ভুলে যাবে, আর যাকে পাবি না সে তোর মনের অতলে রয়েই যাবে ও জীবন। ভালোবাসার ছন্দ বহু রকম রে বোকা। তাবান মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শোনে। তাইফের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, সবার জীবনে একটা তাইপ থাকুক। ভেনেজুয়েলার গহীন জঙ্গলের মাঝে নিজেকে হারিয়ে বসেছে শার্লিন। পুরো একটা দিন এই জঙ্গলের মাঝে বন্দি আছে। যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে সে একই জায়গায় ফিরে আসছে, যেন এই গোলকধাতায় আটকে গেছে। গতকাল সকালে আবেগ আপ্লুত হয়ে কার ড্রাইভ করতেছে, গাছের সাথে ধাক্কা লেগে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। আর তারপরে শার্লিন সেন্স হারিয়ে ফেলে। সেন্স আসে অমানিসার শেষ প্রহরকালে। হাতের পায়ে বেশ খানিকটা আঘাত পেয়েছে, সাথে মুখের ব্যথা তো আছেই। রাতটা কোনো রকমে ভয়ে ভয়ে গাড়িতেই কাটিয়ে দেয়। সকাল থেকে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছে। যুবকের বাড়িতে শার্লিনের পাপা রেখে গেছিল, আর তাই এই জঙ্গলের কোনো কিছু শার্লিনের নখদু বর্ণে নেই। এই জন্যই বলে অতি আবেগ ভালো না। পাপাকে তখন অ্যাটলিস্ট কল দিয়ে সবটা জানানোর প্রয়োজন ছিল। এভাবে একা বের হওয়া একদমই উচিত হয়নি। অ্যাক্সিডেন্টের পরে ফোনটাও দেখা মিলেনি। শার্লিন অত্যধিক ক্লান্ত, শত চেষ্টা করেও শরীরটা আর এক কদমও টেনে চালাতে সক্ষম হচ্ছে না। গোধূলি লগ্ন। জঙ্গলের পরিবেশ ইতিমধ্যে অন্ধকার হয়ে এসেছে। চারিদিক থেকে ভেসে আসছে জন্তু জানোয়ারের অদ্ভুতুরে আওয়াজ। শার্লিন ভয়ে একটা গাছের নিচে গুটিসুটি হয়ে বসে কাঁদতে থাকে। এখান থেকে কিভাবে মুক্তি পাবে সেই ভাবনায় মস্তিষ্ক বিক্ষিপ্ত। সহসা শোনা যায় প্রখর একটা শব্দ, যে ক্রমশ শার্লিনের দিকে এগিয়ে আসছে। শার্লিন বুঝতে পারে এটা কোনো গাড়ির শব্দ। এক টুকরো আশার আলো দেখতে পায়। চোখে মুখে মলিনতা কেটেছে, একটুখানি খুশির ঝিলিক দেখা দেয়। দুর্বল শরীরটা নিয়ে কোনো রকমে উঠে দাঁড়াতেই ঝড়ের গতি তোর সামনে একটা ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ এসে দাঁড়ায়। তীব্র বাতাসে শার্লিন চোখ মুখ বন্ধ করে নেয়। বাতাসের বেগ এতটাই উগ্র ছিল যে ওখানকার ভূমিতে পড়ে থাকা পাতাগুলো উড়ে যেয়ে
সেকেন্ডের ব্যবধানে জায়গাটা ফকফকা হয়ে যায়। ধীরে ধীরে গাড়ির জানালার গ্লাস নেমে যায়। কাম ইন কুইকলি। অতি পরিচিত পুরুষালী বজ্রগম্ভীর কণ্ঠস্বর কর্ণগোচর হতেই শালীন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এটা ওর জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। কিভাবে কি? তো তুমি এখানে? কথা কম, ভিতরে এসো। ভেতরে যেয়ে কি করব? বাচ্চা নেওয়ার প্রসেসিং স্টার্ট করব। শালীনের নিষ্প্রভ মুখাবয়বে লালচে আভা ছড়িয়ে পড়ে। তা দেখতেই যুবকের কপালে 4-5 ভাঁজের সৃষ্টি হয়। এত লজ্জা পাওয়ার কি আছে? আজব রাগে এবার গর্জে ওঠে। কাম ফাস্ট ইডিয়েট। সেই বনো পশুদের মতো গর্জনে শালীর অন্তরাত্মা কেঁপে ওঠে। নিজের লজ্জা একপাশে ঠেলে সরিয়ে কাঁপতে কাঁপতে দ্রুত গাড়িতে উঠে বসে। না হলে এখান থেকে আর মুক্তি মিলবে না। যুবক গাড়ি স্টার্ট দেয়। মিনিট পেরোতে অকস্মাৎ যুবকের ফোনটা ঝংকার তুলে বেঁচে ওঠে। যুবক চোখ জোড়া ছোট ছোট করে ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থাপন করে। কল রিসিভ করে ব্লুটুথ কানেক্ট করে নেয়। গাড়ির বেগ ঝড়ের ঊর্ধ্বে। যুবকের দিকে মোহগ্রস্তের ন্যায় চেয়ে থাকে শার্লিন। Hello, sir. Your guest didn't land on this flight. You find out after inquiry that she didn't arrive at the airport arrested. যুবকের কপালের ভাঁজ দৃঢ় হয়। শার্প ব্রেন খাটিয়ে কিছু একটা চিন্তা করে। অধরে ফুটে ওঠে কুটিল হাসি। Then the game has already started. Get player. It's really enjoyable. সময় বহমান। সময়কে আটকে রাখার ক্ষমতা আল্লাহ ব্যতীত আমাদের কারো নেই। মাঝে পেরিয়েছে 15টা দিন। এই 15 দিনেই সবার জীবনে কম বেশি পরিবর্তন এসেছে। মায়া রান্নাঘরে মন মরা হয়ে বসে আছে। হৃদয় ভার, চোখ জোড়া জলে পরিপূর্ণ। দুপুরের সূর্যের মাত্রাতিরিক্ত দাবাদা হয়ে ঘেমে নিয়ে ছোট্ট শরীরটা অস্থির। জীবনে নিজেকে নিয়ে খেলেছে নাকি নিচেই জীবনের সাথে খেলছে, মায়ের মস্তিষ্ক উপলব্ধি করতে ব্যর্থ। এই কয়দিনে মায়া খুব সহজেই বুঝে গেছে ওর স্বামী নামক মানুষটা সবার থেকে আলাদা। মায়া অতীত ভুলতে চায় মন গহীনে লুকিয়ে থাকা একপাক্ষিক নামক ভালোবাসাকে। কষ্ট হলেও মানিয়ে নিয়ে সংসারটা করতে চায়। একজনকে তো ভালোবেসে পায়নি, তবে আল্লাহর পক্ষ থেকে যাকে পেয়েছে তাকে কখনোই দূরে সরিয়ে দিতে চায় না মায়া। মায়ার এক আকাশ ভাবনার মাঝেই কর্ণকুহরে ভেসে আসে কাঠখোট্টা কণ্ঠস্বর। এত কি ভাবতাছো বৌমা? তরকারিটা পুইরা যাইতেছে, সেই দিকে কি তোমার খেয়াল আছে? এইটা বাপের বাড়ি আইছো নাকি? তোমার তো আবার বাপের বাড়িও লাই। শুনো বৌমা, তোমার স্বামী এই সংসারটায় এক টেহাও দেয় না, দেবার পারবে কেমনে? কোনো কাম কাজ না কইরেই তো গ্রামে খালি ঢু মাইরা বেড়ায়। এই সংসারটার সব খরচ বহন করে তোমার ভাসুর আর শ্বশুর। তাই কাম ভাইব্যা করবা। নিজে এক আপদ, আবার জুটাইছে আর এক আপদ। এক নিঃশ্বাসে তীক্ষ্ণ বানগুলো ছুঁড়ে ক্ষান্ত হয় মায়ার শাশুড়ি রেহেনা বেগম। মায়ার নিষ্কলুষ মনটা হুহু করে কেঁদে ওঠে। চোখের জলেরা বাদ মানে না, নিজস্ব গতিতে ঝরে পড়ে। মায়া সেভাবেই বলে, ভুল হয়ে গেছে মা, এমনটা আর কখনো হবে না। কথাটা বলে গাড়ির গেটের দিকে চোখ পড়তে মায়ের অশ্রুসিক্ত হতভম্ব আখিচোড়া স্থির হয়ে যায়। গেটে শান্ত দাঁড়িয়ে আছে, হাতে বাজারের ব্যাগ। তবে কি কথাগুলো সবটা শুনেছে? মায়ের অটল দৃষ্টি লক্ষ্য করে সেদিকে তাকাতেই থতমত খেয়েছেন রেহেনা বেগম। শান্ত হাসি মুখে সামনে এগিয়ে আসে, নিঃশব্দে বাজারের ব্যাগটা রেহেনা বেগমের হাতে ধরিয়ে দেয়। মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়। এত গরমে আপনি রান্না করে কি করছেন? আমেনা খালা, ভাবি কোথায়? মায়া কিছু বলার জন্য মুখ খোলার আগে রেহেনা বেগম বলে ওঠেন, বড় বৌমার শরীরটা ভালো না আব্বা, ঘরে শুয়ে আছে। আর আমেনার ছোট মাইয়াটার বিয়া, তাই আসবার পারে লাই। রেহেনা বেগমের কথায় শান্তর কুচকানো ভ্রুছুড়ে অধিকতর কুচকে যায়। পরক্ষণে অধরে তার ছেলের হাসি দেখা মেলে। মা, আপনার ছোট বৌমার শরীরটা তো খারাপ। গতকাল রাত থেকে জ্বর। মেয়েটা আর নাস্তানাবুদ। শুধুমাত্র বড় ছেলে টাকা আয় করে বলেই কি এই ভেদাভেদ মা? না আব্বা, তা হবে কেন? বড় বৌমার শরীরটা একটু বেশি খারাপ, তাই। মায়াপুরে উঠে আসুন। রেহেনা বেগম নিচের কথা শেষ করতে পারেন না, ছেলের কথায় হতবাক হয়ে পড়েন।
মায়া ভয়ে গুটিসুটি মেরে বসে থাকে। আব্বা, ও কই যাইব? ও গেইলা দুপুরে রান্না করব কেডায়? মোরা খাইব কি? আপনাকে আমি উঠে আসতে বলেছি মায়াপুরী। এই পর্যায়ে শান্তর কণ্ঠস্বর কিছুটা গম্ভীর শোনায়। মায়ের মধ্যে কোনো হেলদোল না দেখে এক প্রকার ধমকে ওঠে। মায়া ধমক খেয়ে সুরসুর করে উঠে চলে আসে। রেহেনা বেগম ছেলের এই ব্যবহারে বাকহারা হয়ে পড়েন। আব্বা, আমার কথাটা। আমি বিয়ে করে এই বাড়িতে আমার বউ নিয়ে এসেছি মা, কোনো কাজের মেয়ে নয়। আপনাদের খাবারের ব্যবস্থা আপনারা করে নিন, আমাদেরটা আমরা করে নেব। এখনো আমি বেঁচে আছি। আপনাদের তো টাকার অভাব নেই, নতুন কাউকে রান্নার জন্য রাখুন। খবরদার আমার বউকে দিয়ে যদি কোনো কাজ করাতে দেখেছি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মায়াপুরী ঘরে চলুন। নিজের কথা শেষ করে ঘরের উদ্দেশ্যে চলে যায় শান্ত। মায়া এক বুক মুগ্ধতা নিয়ে শান্তর বলা কথাগুলো শোনে। শান্তর পিছু পিছু নিজেও ঘরের দিকে হাঁটা ধরে। পেছনে রয়েছে রেহেনা বেগমের অবিশ্বাস্য জ্বলন্ত মনের চোখজোড়া। ঘরে পৌঁছে মায়ের জন্য প্রতীক্ষার প্রহর গুনতে থাকে শান্ত। কয়েক মিনিট পেরোতে মায়া গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করে। মায়াকে দেখতেই শান্ত এগিয়ে আসে। আপনার শরীর কেমন এখন? মেডিসিনগুলো এনেছেন? গায়ে কি এখনো জ্বর আছে? মাথা যন্ত্রণা করছে? শান্তর চিন্তিত মুখের দিকে তাকিয়ে মায়া মিষ্টি হাসে। ছেলেটা এত ভালো কেন? এই ছেলের সাথে চোখ বন্ধ করে একটা জীবন সহজেই কাটিয়ে দেওয়া যায়। আচ্ছা, শুধুমাত্র মায়ার শান্তর বউ বলেই কি তার এই কেয়ার, নাকি অন্য কিছু? মনের জল্পনা কল্পনা মনেই রাখে মায়া, মুখে বলে, আমি ঠিক আছি, আপনি টেনশন করবেন না। সত্যি কি আপনি ঠিক আছেন মায়াপুরী? মায়া চুপ হয়ে যায়। অন্যদের মতো অকপটে মিথ্যে বলাটা ওর কোনো কালেই হয়ে ওঠে না। শান্ত মলিন দৃষ্টি নিক্ষেপ করে ব্যথিত স্বরে বলে, আমায় ক্ষমা করবেন মায়াপুরী, আমি আপনার ভালো রাখার দায়িত্ব নিয়ে আপনাকে ভালো রাখতে পারছি না। আমাকে একটু সময় দিন, আমি কথা দিচ্ছি পৃথিবীর এই সবটুকু সুখ আপনার হাতের মুঠোয় এনে দেব। কথাটাই কিছু একটা ছিল। মায়ার হৃদগহিনীর রং বেরঙের প্রজাপতিগুলো পাখা মেলে উড়তে শুরু করে, কিন্তু কোনো অদৃশ্য একটা পিছুটান প্রজাপতিগুলোকে মুক্তভাবে উড়তে ক্রমশ বাধা দেয়। একসময় প্রজাপতিগুলো নিজেদের রং হারায়, ছন্দ হারায়, হারিয়ে ফেলে নিজেদেরকে। মায়ের থেকে কোনো জবাব না পেয়ে শান্ত হাসে। হাসিতে নেই কোনো প্রাণ, উদাস কণ্ঠে বলে, সেটা যদি আপনি চান তবেই। এখনো সময় আছে, নিজের মন স্থির করুন মায়াপুরী, চূড়ান্ত সিদ্ধান্ত নিন। আপনার মনের সুখ কেড়ে নিয়ে বাহ্যিক সুখ আপনাকে দিতে চাই না আমি। সবার বেলায় স্বার্থপর আমিটা, আপনার বেলায় না হয় একটু নিঃস্বার্থভাবে কিছু করলাম। অমনি আনমনে মায়ের মুখ দিয়ে বেরিয়ে আসে, আপনি মোটেও স্বার্থহীন মানুষ নন, আমার দেখা সব থেকে ভালো মানুষ আপনি। শান্ত তড়িৎ গতিতে দৃষ্টি রাখে মায়ের উজ্জ্বল মুখমণ্ডলে। দৃষ্টিতে দৃষ্টি মিলতে মায়া চোখ নামিয়ে নেয়। গোসলের বাহানা দিয়ে আলগোছে ঘর থেকে বেরিয়ে যায়। হয়তো কিছুটা লজ্জা পেয়েছে। শান্ত মুচকি হাসে, গুনগুনিয়ে গেয়ে ওঠে, যখন খোলা চলে হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে, দুই চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ঘড়ির কাঁটা ঠিক ৮টার ঘরে। মেহরিমা পরীকে কোলে নিয়ে আধশোয়া হয়ে বসে আছে। মা মেয়ে নিজেদের দুনিয়ায় বিরাজ করছে। এখন মেহরিমা অনেকখানি সুস্থ, হয়তো আর কয়েকদিনের মাঝে হসপিটাল থেকে রিলিজ পেয়ে যাবে। ওর পাশে থ মেরে বসে আছে হৃদিত। আজ সকাল থেকে একটু অন্যরকম বিহেভ করছে। মেহরিমা বিষয়টা খেয়াল করলেও অতটা গুরুত্ব দেয়নি। মায়ের সাথে খেলতে খেলতেই অকস্মাৎ কান্না করে দেয় পরি। মেহরিমা ভরকে চায়। হৃদিত দ্রুত উঠে আসে, তুই আমার মেয়েকে কি করলি? ও এভাবে কাঁদছে কেন? হৃদিতের অহেতুক প্রশ্নের বাণে ঝরঝরিত মেহরিমা, তবে বিশেষ একটা পাত্তা দেয় না। ও পরীকে থামাতে ব্যস্ত। অন্য কোনো সময় হলে শিওর ঝগড়া বেঁধে যেত। আরে আজব, আমি কি করব? ও তো একাই কান্না শুরু করে দিয়েছে। ওকে খাইয়েছিস কখন? মেহরিমা চোখ নামিয়ে নেয়। ইস, খাইয়েছে সে তো অনেকক্ষণ হতে চলল। হৃদিত চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে দৃষ্টি স্থাপনের সাহস হয় না মেহরিমার।
হৃদিত পরীকে নিজের কোলে নেয়। কেবিন জুড়ে কিছুক্ষণ হাঁটাচলা করতেই পরীর কান্না থেমে যায়। এবার কুট্টুসকে খাইয়ে দে, ও ঘুমাবে বোধ হয়। মেহরিমা ছোট্ট করে বলে, মাকে একটু ডেকে দেন প্লিজ। কি দরকার? আমি তো একা পারবো না। আমি হেল্প করছি। না না না, আপনি মাকেই ডেকে দিন। মেহরিমা এক প্রকার আটকে ওঠে। হৃদিতের হৃদয় কুঁচকে যায়। কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে নেত্রজোড়া ছোট ছোট করে তাকিয়ে থাকে। তা লক্ষ্য করতে মেহরিমা আমতা আমতা করে, এ মানে না মানে আসলে। স্টপ ইডিয়েট, আমাদের বেডরুমে এখন থেকে মা থাকবে। হৃদিত টান ফ্রুটা কিঞ্চিত উঁচু করে বলে। চাহনিতে প্রশ্ন স্পষ্ট। মেহরিমা পরে মহাবিপাকে। তা থাকবে কেন? তখন আমার হেল্প নিতে পারলে এখন পারবি না কেন? তখন তো হেল্প লাগবে না, ততদিনে আমি বিষয়টা নিজের আয়ত্তে আনতে পারবো, বুঝলেন লেজওয়ালা ছেলে। হৃদিত জবাব দেওয়ার আগেই কেবিনের দরজায় নক করে অবনী শেখ। হৃদিতার কথা বাড়ায় না, ওনার হাতে পরীকে দিয়ে মেহরিমার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অধরে পাকা হাসি খেলা করছে। হৃদিতের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে মেহরিমা। হৃদিত কেবিন থেকে বেরিয়ে যায়। মেহরিমা অবনী শেখের সাহায্য নিয়ে পরীর ফিডিং শেষ করে। পরী ততক্ষণে ঘুমিয়ে গেছে। অবনী শেখ ঘুমন্ত পরীকে নিয়ে অন্য কেবিনে চলে যায়, যে কেবিনটা আপাতত পরী আর অবনী শেখের জন্য নেওয়া হয়েছে। মেহরিমা মাত্রই শুয়ে পড়তে নিচ্ছিল, সহসা কেবিনে আগমন ঘটে হৃদিতের। হম্বিতম্বি করে ভেতরে আসে। বেডের পাশে কাউচে চুপচাপ বসে। মুখমণ্ডল গম্ভীর শান্ত, অথচ ভেতরে কেমন অস্থির ভাব। মেহরিমা পূর্ণ দৃষ্টি মিলে হৃদিতের হাবভাব দেখতে থাকে। এবার আর চুপ থাকতে পারে না। কণ্ঠনালী থেকে বেরিয়ে আসে কিছু প্রশ্ন। আপনার কি হয়েছে, এভাবে ছটপট করছেন কেন? কোনো সমস্যা? মেহরিমার প্রশ্নে হৃদিত অদ্ভুত চাহনি দিয়ে তাকায়। মেহরিমার শরীর ছুড়ে শিহরণ খেলে যায়। হৃদিত হঠাৎ উঠে দাঁড়ায়। দ্রুত যেয়ে কেবিনের দরজা লক করে ফেলে। মেহরিমা ভয়ে একটু নড়ে ছড়ে বসে। মেহরিমার দিকে এগিয়ে সে কিছুটা ঝুঁকে গালে হাত রাখে। বৃদ্ধাঙ্গুলে দিয়ে অধরে স্লাইড করতে থাকে। মেহরিমার মুখাবয়বে ঘোর লাগানো দৃষ্টি ফেলে হাসকি ভয়েসে বলে, I can't control myself, baby. I need you badly. You know, 8 months is too much for me. I'm in the mood. Please, Chan. Just once. মেহরিমা ওই নীল চোখে নেশালো দৃষ্টিতে দৃষ্টি রাখে কিয়ৎকাল। পর মুহূর্তেই হৃদিতের অধরের উপর ঝাঁপিয়ে পড়ে। হৃদিত আলতো হাতে মেহরিমার কোমর ছড়িয়ে নিজের সাথে গভীরভাবে মিশিয়ে নেয়। দুজনের মাঝে অতি অল্প ব্যবধানটুকু ঘুচেছে। মেহরিমাকে সামান্য উঁচু করে কোলে উঠিয়ে নেয়। হৃদিতের পুরুষালী শক্ত চওড়া কোমর মেহরিমার পা দুটো দিয়ে বেষ্টিত। কাউছে মেহরিমাকে যত্নের সহিত শুয়ে দেয়। তখন অধরচোরা বিচ্ছেদ ঘটেনি, একে অপরের সাথে নিগুড়ভাবে মিশে আছে। মেহরিমার অসংলগ্ন হাত দুটো হৃদিতের পরিহিত শার্টের বাটন আনবাটন করতে ব্যস্ত। হৃদিত থামে। ততক্ষণে শার্টটা ফ্লোরে স্থান পেয়েছে। অবলীলায় সেখানে পড়ে আছে। Can I? ইয়া। মেহরিমার সংকীর্ণ জবাব। পুনরায় আক্রমণাত্মকভাবে অধৈর্যরা মিলে যায়। আবিষ্ট হয়ে পড়ে একে অপরের মাঝে। একজোড়া কপত কপতি হারিয়ে যায় অথই ভালোবাসার সাগরে, যেখানে ভালোবাসা অঢেল, চাইলেও মুক্তি মিলবে না সহজ। Jan, I am out of control. You can't handle me tonight. Please be gentle, Hridit. Still, I'm sick. I will try, sweetheart. By the way, honey, say my name again. মেহরিমা থামে। শ্বাস ক্রমাগত ভারী হয়। পাতলা ঠোঁটছোড়া নড়িয়ে অস্ফুট স্বরে, হৃদিত, আমার ভালোবাসা, আমার শখের পুরুষ, আমার কুট্টুসের বাবা, আমার বেঁচে থাকার একমাত্র শক্তি। আমার এনাবেলা, আমার ঘরওয়ালি, আমার কুট্টুসের মাম্মা। মেহরিমার অধরে তৃপ্তির হাসি ফুটে ওঠে। শব্দ করে হৃদিতের কপালে চুমু খায়। তাবান তাইফ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিবদ্ধ রাতের শহরের মাঝে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নগরী দেখতে ব্যস্ত। দুজনের আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট। নিজেদের মাঝে হাজারো বিষয় নিয়ে অনবরত আলোচনা করে চলেছে। বেশিরভাগ টপিক নিজেদের পরিবার, গ্রামকে ঘিরে। আলোচনা যখন সিরিয়াস পর্যায়ে চলে গেছে, ঠিক সেই মুহূর্তে
তাইফের ফোনটা তার মতো করে বেঁচে ওঠে। আলোচনায় ব্যাঘাত ঘটে। বিরক্তিতে দুজনের মুখেই দিয়ে সূচক শব্দ বেরিয়ে আসে। ফোনের স্ক্রিনে অতি পরিচিত একটা নাম্বার অখিগোচর হতে তাইফের অধরে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে মিনিট পেরোতেই কল ডিসকানেক্ট হয়ে যায়। অপরপক্ষের ব্যক্তি কি বলে তা তাবানের কর্ণকুহরে পৌঁছায় না, তবে তাইফের ওষ্ঠে ফুটে ওঠে হিংস্রতা ঠিকই চক্ষুগোচর হয়। মুখ খুলে প্রশ্ন করার আগে তাইফ বলে, আমি আজ আর হসপিটালে ব্যাক আসবো না, আমার একটা কাজ আছে। সময় কম, এটাও প্রশ্ন করিস না, সময় হলে সবটা জানতে পারবি। হৃদিত ভাই সবটা জানে, তবুও তুই সবাইকে একটু ম্যানেজ করে নিস, আর আমি আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছি। হন্তদন্ত পায়ে ওখান থেকে চলে যায় তাইফ। পেছনে ফেলে যায় স্তম্ভিত তাবানকে। সময় অনামিশা দ্বীপ্রহর। সময় রাত 1:15। চৌধুরী বাড়িতে একা আছে আমেলিয়া। নিজের একটা কাজ শেষ করে উদ্যোগে আজ গ্রামে এসেছে। আজ এত বড় বাড়িতে একা থাকতে কেমন একটা লাগছে, গা ছমছম করছে, বারবার শরীর শীতল হয়ে আসছে। অজানা ভয়ে হৃদয় কুঁকড়ে উঠেছে। তবুও ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে নিজের রুমে বসে আছে আমেলিয়া। কানে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা, ফুল ভলিউমে গান চলছে। হঠাৎ রুমের সামনে একটা মাধব ছায়া দেখতেই আমেলিয়া ঘাবড়ে যায়। এত রাতে এই বাড়িতে কে আসবে? আর মেন গেট সহ ড্রয়িং রুমের দরজা লক করা। তাহলে আমেলিয়া সময় ব্যয় না করে দ্রুত একটা নাম্বারে কল লাগায়। আফসোস ওপাশ থেকে কল রিসিভ হয় না। পরপর আরও বেশ কয়েকবার ট্রাই করে, তবেই প্রতিবার ব্যর্থ হয়। নতুন আরেক নাম্বারে কল দিতে নিলে ভয়ঙ্কর কিছু শব্দ কর্ণকুহরে ভেসে আসে। শব্দগুলো ড্রয়িং রুম থেকেই ভেসে আসছে। শীততাপ নিয়ন্ত্রিত রুমের মধ্যে থেকে অলিভিয়া দরদরিয়ে ঘামতে শুরু করে। থরথর করে হাত পা কাঁপতে থাকে। হাত থেকে ফোনটা পড়ে যায়। মিনিট পেরোতে দ্রুত ফ্লোর থেকে ফোনটা তুলে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ফোন আর অন হয় না। এবার অজানা আশঙ্কায় অন্তরাত্মার পানি শুকিয়ে যায় আমেলিয়ার। পণ করে রুমের দরজা খুলবে না। ওদিকে ভয়ঙ্কর শব্দগুলো ক্রমশ বেড়েই চলেছে। একসময় দরজার করাঘাতের শব্দ শোনা যায়। আমেলিয়া অতি ভয়ে নিজের সম্বিত হারিয়ে বসে। কাঙ্ক্ষিত মানুষটাকে ভেবে ঝড়ের গতিতে চেয়ে দরজা খুলে দেয়, কিন্তু না, রুমের সামনে একটা মানুষের ছিটে ফুটাও নেই। আমেলিয়া একটু সামনে এগিয়ে যেতে ঠিক সেই মুহূর্তে রুমের দরজাটা শব্দ করে বন্ধ হয়ে যায়। আমেলিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এই বাড়িতে ও ব্যতীত আরও একজনের উপস্থিতি আছে। দৌড়ে নিচে নামতে থাকে। নিচে আসতেই আমেলিয়ার চক্ষু চরকগাছ হয়ে যায়। বিস্ময়ে চোখ ছিল অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সদর দরজা লক করা। আমেলিয়ার মস্তিষ্ক এলোমেলো হয়ে পড়ে। কি করবে না করবে ভেবে পায় না। তখন মস্তিষ্কের প্রতিটা নিউরন জুড়ে শুধু একটা কথাই চলমান, আমেলিয়া পালা, এখান থেকে বাঁচতে হবে তোকে। আমেলিয়া পুনরায় দৌড় দিয়ে সদর দরজার দিকে এগিয়ে যায়। পাশের দেওয়াল থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি দরজা লক খুলে ফেলে। দরজা খুলতেই আমেলিয়া 2 কদম পিছিয়ে যায়। দরজার সামনে এক মানব দাঁড়িয়ে। ছেলে নাকি মেয়ে বোঝা মুশকিল। শরীরে ব্ল্যাক কালারের বড় একটা হুডি জড়ানো, মুখে ব্ল্যাক কালারের মাস্ক পরা, একইভাবে হাতেও ব্ল্যাক কালারের গ্লাভস পরা, পায়ে ব্ল্যাকবোর্ড জুতাটা দৃশ্যমান। আগন্তুকের হাতে ছোট্ট একটা কোড়াল। সেটা দেখতে আমেলিয়া ক্রমাগত পিছিয়ে যেতে থাকে। আগন্তুক ঠিক সেভাবে ধীরে পায়ে সামনে এগিয়ে আসছে। আমেলিয়া সোফার সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ে। কণ্ঠনালী শুকিয়ে কাট। মুখ দিয়ে খুব কষ্টে উচ্চারণ করে, আপনি এখানে কেন? মুখের কথা মুখে অসমাপ্ত রয়ে যায়। শেষ করতে পারে না। দেহ থেকে এক কোপে মাথাটা বিচ্ছিন্ন করে দেয় আগন্তুক। রক্তাক্ত মাথাটা ছিটকে যেয়ে সোফার উপরে অবস্থান পায়। শরীরটা ফ্লোরে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ ঝাঁকি দিয়ে স্থির হয়ে যায়। আমেলিয়ার নিষ্প্রাণ চোখ দুটো আগন্তুকের দিকে নিবদ্ধ। সেদিকে তাকিয়ে প্রশান্তের হাসি দেয় আগন্তুক। বুকে দাউ দাউ করে চলতে থাকা আগুন খানিকটা নিভে। আগন্তুক সামনের দিকে অগ্রসর হয়ে আমেলিয়ার খণ্ডিত মাথাটা হাতে উঠিয়ে নেয়। চোখের সামনে তুলে ধরে দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে হিসিয়ে বলে, সবে তো সবকিছু শুরু।